আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি গাজীপুর, আর তার জন্য অটোতে উঠে পড়লাম আমাদের গ্রামের মেটোপথ পেরিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে। অটো এসে আমাকে কটিয়াদিতে নামিয়ে দিল এবং সেখান থেকে আমি উঠে পড়লাম বাসে। আর এটা হলো কটিয়াদির বাস স্ট্যান্ডের জলসিঁড়ি বাসের টিকিট কাউন্টার। এখান থেকেই আমি জলসিঁড়ি বাসের টিকিট কেটেছি 200 টাকা দিয়ে, যেটা আমাকে গাজীপুর চৌরাস্তায় নামিয়ে দিবে। বাসে উঠে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর অবশেষে বাস ছেড়েছে, আর আলহামদুলিল্লাহ অবশেষে আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমি কিন্তু একাই যাচ্ছি। প্রায় 2 থেকে আড়াই বছর আগে আমি গাজীপুর গিয়েছিলাম। গাজীপুর যাইনি, মূলত গিয়েছিলাম এয়ারপোর্ট। আব্বার সাথে গিয়েছিলাম, আব্বাকে এয়ারপোর্টে গিয়ে দিয়ে আসছিলাম। উনি মালয়েশিয়া চলে গিয়েছিল তাই। তবে এয়ারপোর্ট গেলেও কিন্তু গাজীপুর চৌরাস্তা দিয়ে টঙ্গী হয়ে যেতে হয়। তবে আমি মূলত যাচ্ছি টঙ্গীতে। আমি আগে তেমন বাসে চলতে পারতাম না, বমি করতাম, কিন্তু কিছুদিন আগে, এই যে বললাম না 2 থেকে আড়াই বছর আগে গিয়েছিলাম, তখন কিছুদিন থেকেছিলাম ওইখানে। থাকার পর টুকটাক বাসে চলাফেরা করেছি। তখন থেকে মানে একটা অভ্যাস হয়ে গেছে বাসে চলার, তাই এখন আর অসুবিধা হয় না বাসে চড়তে। তারপরও মনের ভিতর কেমন 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 করতেছিল, যদি বমি করে দিই, যদি বমি করে ফেলি, কারণ আমি তো একা যাচ্ছি, আমার সাথে কেউ যাচ্ছে না, আমাকে ধরার মতো কেউ থাকবে না। তাই কিছু আচার কিনে নিলাম যাতে বমিটা না হয়। আচার খেলে অবশ্য অনেক সময় দেখা যায় যে আচার বা ঝাল জাতীয় টক জাতীয় কিছু খেলে আমরা বমি থেকে হয়তো নিজেকে একটু কন্ট্রোল করতে পারি। তাই আপনারাও যদি কেউ বাসে চলাফেরা করার সময় বমি করেন, তাহলে অবশ্যই আমি পরামর্শ দিব আপনারা আচার কিংবা ঝাল জাতীয় কোনো কিছু সঙ্গে রাখবেন। আর এখন আমরা যেটা পার হচ্ছি সেটা সম্ভবত কাপাসিয়া নদী। আমি শিওর বলতে পারি না এটা কি কাপাসিয়া নদী নাকি টুক নদী, আমি মানে এটার নাম জানি না। কিন্তু ওই যে গাজীপুর যাইতে টুক ব্রিজের মধ্যে 10 টাকা টোল কেটে তারপর বের হতে হয় না, এটা হচ্ছে সেই ব্রিজটা। আর এই নদীটার নাম আমি বলতে পারি না। আর আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এই নদীটার পাড়েই রয়েছে বঙ্গবন্ধুর একটা স্ট্যাচু, যেটা মনে হয় 5 আগস্টের পর আর কেউ ভাঙেনি, একদম সুন্দরই রয়েছে আগের মতোই। তারপর একটু এগোতেই ড্রাইভার কাকা একটু ব্রেক নিল, কারণ ওইখান থেকে দেখা যাচ্ছে যে গ্যারেজটা থেকে উনি একটা চাকা কিনেছে, সেই চাকাটাই তুলে বক্সের ভিতরে রেখে দিচ্ছে। কারণ এক্সট্রা চাকা রাখা খুবই প্রয়োজন, যদি কোনো সমস্যা হয় তাহলে যাতে তুরন্ত এটা সলিউশন করতে পারে। দেখা গেল যে রাস্তা দিয়ে বাস চলার সময় চাকায় কোনো একটা প্রবলেম হয়েছে বা সমস্যা দেখা দিয়েছে, তখন যদি এক্সট্রা কোনো চাকা না থাকে তাহলে সম্পূর্ণ দাঁড়িয়ে থাকতে হবে, অনেক সময় নষ্ট হবে এটা ঠিক করতে। আর এক্সট্রা চাকা থাকলে হয়তো নিজেরা এটা ঠিক করা সম্ভব, পসিবিলিটি রয়েছে। আর এখন আমরা রয়েছি জয়দেবপুর, সরি ভুল বললাম, এটা জয়দেবপুর না, এটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের রাস্তা, সেনাবাহিনী ক্যান্টনমেন্টের। আসলে অনেকদিন পর প্রথমবার যাচ্ছি, তো নিজে একা একা প্রথমবার যাচ্ছি, সেই জন্যই সঠিকভাবে ঠিক কিছুই চিনতে পারতেছি না যে কোনটা রাজেন্দ্রপুর কোনটা জয়দেবপুর। আর ক্যান্টনমেন্টের রাস্তাগুলোর প্রশংসাই করতে হয়, কারণ এই রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় ডিসিপ্লিন মেনে, সম্পূর্ণ নিয়ম মেনে কঠোরভাবে চলাফেরা করতে হয়। আর তা না হলে সেনাবাহিনী ধরে পেছন লাল করে দেবে। আর একটু পরপরই দেখতে পাচ্ছি যে কোনো না কোনো সেনাবাহিনী সদস্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ডিউটি করছে। তবে আমার কাছে কিন্তু এই রাস্তাটা অসম্ভব সুন্দর লেগেছে, খুবই দারুণ লেগেছে এই রাস্তাটা। ভিতরে কত সুন্দর সুন্দর ফুল গাছ, ফলের গাছ লাগানো রয়েছে এবং সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে, কারণ শহরের দিকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একদমই দেখা যায় না। আর এটা কি রে বাবা, মালটা দেখছেন নি, এটা কি? এটা যদি একবার কাউকে দেওয়া যায় সে তো কিন্দা ভোগপ্পা। যাই হোক, একটু মজা করলাম আর কি। তবে এখানকার পরিবেশটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। আর এই জায়গাটুকু পার হওয়ার পরই একদম বিশ্রী পরিবেশ শুরু হয়ে গেছে। এত গন্ধ রে ভাই, এই গন্ধের চাপে তো আমি নাকও ধরে রাখতে পারতেছি না। আর আলহামদুলিল্লাহ অবশেষে নেমে পড়লাম গাজীপুর চৌরাস্তাতে। আর এখানে আমাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাকে একজন নিতে আসবে। আর সে আমাকে এক জায়গায় দাঁড়াতে বলছিল, আমি দাঁড়িয়ে পড়েছি আরেক জায়গায়, মানে আমাকে যেখানে নামতে বলেছিল আমি সেইখানে নেমে একটু সামনে নেমে পড়েছি। তাই সে আমাকে খুঁজে বের করতে একটু কষ্ট হয়েছে। তারপর তার সাথে দেখা হলো এবং অটোতে করে আমি তার বাসায় যাচ্ছি। আর দেখুন এই রাস্তার কি অবস্থা, অল্প একটু বৃষ্টি হয়েছে, হাঁটু সমান পানি বেঁধে গেছে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মাথায় একটা কথাই আসছে, অটোতে কেন উঠলাম, আমি কেন নৌকা ভাড়া করলাম না? নৌকা দিয়ে এই রাস্তা দিয়ে যাইতে খুবই মজা লাগতো, খুবই আরাম লাগতো নৌকা দিয়ে এই রাস্তা দিয়ে চলতে। অবশেষে বাসায় এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম। আর দেখুন কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাকে এখান থেকে একটু পরই বের হতে হবে টঙ্গীর উদ্দেশ্যে। আর এখন এই বৃষ্টির মধ্যেই বৃষ্টির ধোয়াক্কা না করে চলে এসেছি টঙ্গী। আর দেখুন টঙ্গী আসতে না আসতে আমার ভাগিনা আমার সাথে কত মজা করতে শুরু করে দিয়েছে। তারপর আর কি এখানে শুয়ে ভাগিনার সাথে অনেক মজা করলাম, অনেক সময় কাটালাম ভাগিনার সাথে।
আমার ভাগিনার সাথে লাস্ট দেখা হয়েছিল কুরবানি ঈদের সময়, যখন আমাদের গ্রামের বাড়িতে আসছিল তখন তার সাথে দেখা হয়েছিল। তারপর প্রায় 2 থেকে আড়াই মাস হয়ে গেছে। দেখুন সে কত পাগলামি করতেছে আমার সাথে বসে বসে। আমার ভাগিনা আবার একটু নাচতে পছন্দ করে, তাই টিভির মধ্যে গান চালিয়ে আমাকে নেচে নেচে দেখাচ্ছে কত সুন্দর করে। সে খুব ভালো নাচতে পারে, এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে যে আমার ভাগিনা নাচছে, নেচে নেচে আমাকে দেখাচ্ছে। এটা খুবই খুশির একটা মুহূর্ত ছিল। তারপর আর কি বাসার ভিতর বন্দি হয়ে বসে থাকতে থাকতে বোরিং লাগতেছিল, তাই একটু বাহিরে আসলাম এই লোকটার সাথে দেখা করতে। ইনি হচ্ছে আমার ছোট বোনের ফিয়ন্সে, আর এই গাজীপুর শহরের মধ্যে আমার একমাত্র বন্ধুর মতোই বলতে পারেন। যদি উনি আমার থেকে অনেকটাই বয়সে বড়, কিন্তু আমার বন্ধুর মতোই বলতে পারেন। ওনার এখানে ফলের দোকান রয়েছে, আর ওই দোকানেই বসে বসে ওনার সাথে সময় কাটাচ্ছি, খুবই মজা করতেছি। এখন প্রায় রাত 12টার উপরে বাজে, আর এখন আমরা দোকান বন্ধ করছি। মানে আমি তো আর বন্ধ করছি না, উনি বন্ধ করতেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ভিডিও করতেছি। দেখেন আনারসের কতগুলা বাকল ঢাব আরও অনেক কিছুই ছিল, যেগুলো অলরেডি আগে প্যাক করে ভিতরে নিয়ে গেছে দোকানের ভিতরে। তো এখান থেকে দোকান গুছানোর পর দোকান তালা মেরে আমরা চলে আসলাম বাসায়। এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিতেছি আমরা দুজনে বসে বসে। রেস্ট তো আর নিতেছি না, ওনার সাথে দুষ্টামি করতেছি। সম্পর্কে উনি আমার ছোটো বোনের হাজব্যান্ড, কিন্তু ওনার সাথে এমন ব্যবহার করে যেন উনি আমার দুলাভাই লাগে। আর এই যে আমার ভাগিনা এখানে আইসা ফোন নিয়ে আমার ভিডিও করতেছে। আর আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে একটু শুইছি ঘুমানোর জন্য। আর দেখেন আমার ভাগিনা এসে আমার পাশে শুইছে, সে নাকি আজকে আমার সাথে ঘুমাবে। আর আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। দেখুন আমার ভাগিনা তার পুরো শরীরে কতগুলা ট্যাটু লাগিয়ে বসে আছে, পায়ের মধ্যে কতগুলা ট্যাটু লাগিয়ে বসে বসে টিভি দেখছে, একদম নেতার মতো, পুরা যেন নবাব সিরাজউদ্দৌলা। আর আলহামদুলিল্লাহ তারপর নাস্তা করলাম। নাস্তা করার পর ভাগিনার সাথে বন্দুক নিয়ে খেলতে শুরু করেছি। ভাগিনা আজকে মুক্তিযোদ্ধার গেট আপ নিয়ে আমার সাথে খেলতে শুরু করেছে। তারপর কি ভাগিনার সাথে একটু খেলাধুলা করার পর চলে আসলাম টঙ্গী বাজারে, পাখির বাজারে। টঙ্গী ওই যে পাখির বাজার হয় না, ওইখানে চলে আসছি পাখি দেখার জন্য। আমরা এখানে পাখি কিনতে বা বিক্রি করতে আসিনি, আমরা শুধু এসেছি পাখি ঘুরে ঘুরে দেখার জন্য যে এখানে কী কী পাখি আছে, কী কী পাওয়া যায়। যদি পছন্দ হয় তাহলে দু একটা কিনেও নিতে পারি, সমস্যা নেই। আর আমি তো এখানে কিছুই চিনি না, তাই আর কি এই যে তুপায়েল, মিস্টার তুপায়েল, ওনাকে নিয়ে চলে আসলাম টঙ্গী বাজারে। আর এখানে দেখেন কত সুন্দর কিউট একটা বিড়াল, তবে মনে হচ্ছে বিড়ালটার চোখে কোনো একটা সমস্যা হয়েছে, তার চোখ একটা ছোটো হয়ে রয়েছে, কিন্তু বিড়ালটা খুবই কিউট আছে। আর এটার ভিতরে অনেকগুলো বিড়ালের ছানাও রয়েছে। আর দেখুন এখানে কত সুন্দর সুন্দর মাছ রয়েছে, আবার কত সুন্দর সুন্দর খরগোশ রয়েছে। ইচ্ছে করতেছে দু একটা কিনে নিই, কিন্তু আমি ভাবতেছি এই মাছ, এই খরগোশ এগুলো কিনে নিই আমি পালমোটা কোথায়, কারণ এগুলো তো গ্রামের এদিকে, তো এগুলো তেমনভাবে জনপ্রিয় নয়। আর এগুলো গ্রামে নিয়ে এসে আমি ঠিকভাবে লালন পালন করতে পারবো না, পরে দেখা যাবে যে মারা গেল। আর আমি চাই না আমি কোনো প্রাণীর মৃত্যুর কারণ হই, তাই আর কিছুই কিনি নাই, আমি শুধু দেখছি। আর তবে আমার সাথে যে লোকটা গিয়েছে মানে তুফাইল, তিনি কিন্তু এই সব পাখি খুব লালন পালন করেন। ওনার কাছে প্রায় 1,20,000 টাকার মতো পাখি রয়েছে। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ইঁদুর। আমি এটা দেখার পর অবাক হয়েছিলাম, মানে ইঁদুরও কেউ পালে, ইঁদুর কেউ কীভাবে লালন পালন করে আমি বুঝতে পারছি না। আর দেখুন এখানে কত সুন্দর কুকুর রয়েছে দুটো, এগুলো দেখে ভীষণ ভালোই লাগলো। তারপর আর কি বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করে, আর আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করার পর তুফাইলকে নিয়ে একটু বের হলাম বনমালা রেল লাইনের উদ্দেশ্যে। ওইখানে নাকি সব সময় মানুষ থাকে, মানে একদম মেলা মেলা পরিবেশের মতো থাকে, তাই একটু ওই জায়গাটা ঘুরে দেখার জন্য বের হলাম। আর আপনারা আবার কিছু মনে করেন না আমি ওরে তুফাইল বলে ডাকতেছি, কারণ ও কিন্তু আমার বয়সে বড় হলে কি হবে, সম্পর্কে কিন্তু আমার ছোট বোনের স্বামী। তারপর ওইখানে গিয়ে ভীষণ ইচ্ছে করেছিল চটপটি খাওয়ার জন্য, তাই চলে গেলাম একটা রেস্টুরেন্টে চটপটি খাওয়ার জন্য। আর এই রেস্টুরেন্টটা বনমালার এদিকে সবচেয়ে একটু জনপ্রিয়তার দিক দিয়ে একটু উপরে আছে, তাই এখানে চলে গেলাম। আর এখানে একটু কম দামেই পাওয়া যায় জিনিসপত্র খাবারের জন্য। আর দেখুন এই রেস্টুরেন্টটার ভিতর থেকে কত সুন্দর একটা ভিউ, চারদিকে শুধু পানি আর পানি। এখানে আবার দেখছি অনেকেই দূর থেকে এসে নৌকা দিয়ে ভ্রমণ করে ঘুরে দেখছে। আমারও ইচ্ছে করছিল যে এখানে গিয়ে নৌকা দিয়ে ঘুরে দেখি, কিন্তু আমার নৌকাতে উঠতে ভীষণ ভয় করে, তাই নৌকায় না উঠে রেস্টুরেন্টের ভিতরেই ঘুরে দেখতেছি যে রেস্টুরেন্টের ভিতরে কি রয়েছে। আর এখানে দেখুন একটা দোলনা রয়েছে, যে দোলনাতে এই লোকটা গিয়ে বসে ফোনে বিজি রয়েছে। আমি এখানে আসছি চটপটি খাওয়ার জন্য, আর উনি এখানে ফোনে বিজি রয়েছে। তবে এই রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু মোটামুটি অনেক সুন্দরই রয়েছে। তো 5 স্টারের রেস্টুরেন্টের মতো না হলে কি হবে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর রয়েছে এবং লোকেশনটাও পারফেক্ট একটা জায়গায়, সামনে রেল লাইন, পিছনে কত সুন্দর পানি,
এটা কোনো নদীর পানি না খালের পানি বুঝতে পারতেছি না। তারপর আর কি চটপটে চলে এলো, আর আলহামদুলিল্লাহ বসে বসে চটপটি খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। খুবই একটু ঝাল ছিল কিন্তু খুবই টেস্টি ছিল। আর আলহামদুলিল্লাহ চটপটি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, তাই আজকে আর ভিডিও করছি না। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।